কালকে যে পার্টটা তোমাদের করাচ্ছিলাম, যে কোয়ান্টিফিকেশন থিওরি, তার যেখানে আমরা ছিলাম সেইটা আজকে আবার শুরু করি সেখান থেকে। সেটা হচ্ছে, দেখো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যেগুলো সিঙ্গুলার প্রপোজিশনস, আমরা এতক্ষণ যে 90 রুলস করেছি সেগুলো সব হচ্ছে যৌগিক বচনের কে সিম্বলাইজ করে, বা যৌগিক বচন দেওয়া আছে, যৌগিক বচন দিয়ে তৈরি যুক্তিবাক্য দেওয়া, যুক্তি দেওয়া আছে, তাকে আমরা ডিরাইভ করেছিলাম 90 রুলসের মাধ্যমে। কিন্তু সিঙ্গুলার যে প্রপোজিশনগুলো আছে, সেই সিঙ্গুলার প্রপোজিশনস দিয়ে যদি কোনো যুক্তি তৈরি হয়, তাহলে সেই ধরনের যুক্তিগুলোকে কিভাবে সিম্বলাইজ করে তারপর তার 90 রুলসের মাধ্যমে আমাদেরকে তার ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি করতে হবে, সেটা কালকে আমি দেখাচ্ছিলাম। তাতে আমি বলেছিলাম প্রথমে আমরা দেখব কিভাবে এই সিঙ্গুলার প্রপোজিশনগুলোকে আমরা সিম্বলাইজ করতে পারি, যাতে তার উপরে আমরা ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি অ্যাপ্লাই করতে পারি। তাতে আমরা তিনটে ছোট ছোট কি বলি, ছোট ছোট আমরা তিনটে এন্টিটির কথা জেনেছিলাম। একটা হচ্ছে জেনেছিলাম কি না, ইন্ডিভিজুয়াল কনস্ট্যান্ট, যেটা সাধারণত ইন্ডিভিজুয়াল কোনো প্রপার নেমের ক্ষেত্রে বা সিঙ্গুলার কোনো মানে নির্দিষ্ট কোনো প্রপার নেমের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন সক্রেটিস ইজ ওয়াইজ, সক্রেটিসের জন্য আমরা ছোট হাতের এস ব্যবহার করতে পারি। সেটা আমরা দেখেছিলাম যে এ থেকে ডাব্লিউ পর্যন্ত আমরা ব্যবহার করে থাকি কি না, এ থেকে ডাব্লিউ পর্যন্ত আমরা সাধারণত সিঙ্গুলার মানে যদি আমাদের কোনো প্রপার নেম হয়, নির্দিষ্ট কোনো প্রপার নেম বা ইন্ডিভিজুয়াল কনস্ট্যান্ট হয়, আমরা দেখেছিলাম যে এ থেকে ডাব্লিউ পর্যন্ত নির্দিষ্ট ব্যক্তি গ্রাহক বা ব্যক্তি ধ্রুবকের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, এ থেকে ডাব্লিউ পর্যন্ত স্মল লেটার এ থেকে ডাব্লিউ পর্যন্ত আমরা সিম্বল ব্যবহার করতে পারি। আর যেগুলো প্রেডিকেবল, অর্থাৎ একটা সেন্টেন্স তৈরি হতে গেলে একটা উদ্দেশ্য লাগে, একটা বিদেহ লাগে। উদ্দেশ্যটা যদি প্রপার নেম হয় তার ক্ষেত্রে আমরা এ থেকে ডাব্লিউ পর্যন্ত স্মল লেটার ব্যবহার করবো, সেটা বললাম, নির্দিষ্ট ব্যক্তি গ্রাহক। আর যদি প্রপার নেম না হয় সেটা আমরা পরে বলেছিলাম। আর বিধেয়র ক্ষেত্রে সেগুলোকে বলা হয় বিদেহক, ঠিক আছে। সেই বিদেহক গুলোর ক্ষেত্রে আমরা যেগুলো প্রেডিকেট লেটার, সেইগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব না, সেগুলোর ক্ষেত্রে আমরা এ বি সি ডি ইত্যাদি ব্যবহার করব, ক্যাপিটালে এ বি সি ডি, ঠিক আছে। এটা আমি বলেছিলাম। এখন আর বলেছিলাম কি না, যদি এটা তো একটা নির্দিষ্ট ব্যক্তির বা নির্দিষ্ট ব্যক্তির নামের পরিপ্রেক্ষিতে কোনো বিধেয় ব্যবহার হলে কিভাবে লেখা হবে সেটা আমরা দেখেছিলাম। যে বিদেহকটা সবসময় ওই যে ব্যক্তি গ্রাহক তার বাঁ দিকে থাকবে, আর বিদেহকের ডান দিকে থাকবে কি ওই ব্যক্তি নামটা। যেমন সক্রেটিস ইজ ওয়াইজ, তাহলে এই যে ওয়াইজ, ওয়াইজটা হচ্ছে এখানে বিদেহক, ওয়াইজটা হচ্ছে এখানে প্রেডিকেট। সেই বিদেহকের প্রথম যে অক্ষরটা তার সেটা ক্যাপিটাল লেটার এখানে ব্যবহার করতে হয়েছে, এবং তার সেটা কে ওয়াইজ না, সেই প্রপার নেমটা আমরা স্মল লেটারে ব্যবহার করেছি ডাব্লিউ এস, ঠিক আছে। এই হচ্ছে এই ধরনের যে প্রপার নেম দিয়ে কোনো সিঙ্গুলার প্রপোজিশনস তার সিম্বলাইজেশনের করাটা আমি দেখিয়েছিলাম। এরপরে যেটা বলেছিলাম সেটা হচ্ছে, যদি আমরা দেখে থাকি যে একটা উদ্দেশ্য, একটা সাবজেক্ট অনেকগুলো প্রেডিকেটের সাথে ব্যবহার হতে পারে, আবার একটা প্রেডিকেট একটা প্রেডিকেটের সাথে অনেক বিভিন্ন ধরনের সাবজেক্ট ব্যবহার হতে পারে। যেমন আমি যদি হিউম্যান প্রেডিকেটটা নেই, তাহলে আমি বলতে পারি সক্রেটিস ইজ হিউম্যান, রাম ইজ হিউম্যান, অমল ইজ হিউম্যান, কমল ইজ হিউম্যান, হ্যাঁ, অমুক ইজ হিউম্যান, তমুক, এরকম অনেক হিউম্যানের নাম আমি বলতে পারি। তাহলে হিউম্যান প্রেডিকেটটা অনেকগুলো প্রপার নেমের সাথে, অনেকগুলো মানুষের নামের সাথে ব্যবহার হচ্ছে। তেমনি আবার একজন ব্যক্তি সম্পর্কে আমি অনেক কথা বলতে পারি। যেমন সক্রেটিস ইজ হিউম্যান, সক্রেটিস ইজ ওয়াইজ, সক্রেটিস ইজ ফিলোসফার, হ্যাঁ, সক্রেটিস ইজ এ গ্রিক ফিলোসফার, এরকম অনেক রকমের প্রেডিকেট কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তাহলে একটা প্রেডিকেটের নিরিখে কিন্তু অনেকগুলো সাবজেক্টও হয়, আবার একটা সাবজেক্টের নিরিখে কিন্তু অনেকগুলো প্রেডিকেটও হয়। তার মধ্যে কিছু সত্য হতে পারে, অর্থাৎ
কিছু বাক্য সত্য, কিছু বাক্য মিথ্যা হতে পারে। সে প্রশ্নে আমরা যাচ্ছি না, যেহেতু আমরা এগুলো ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি করছি। এখন যদি তোমাকে এরকম বলা হয় যে ধরো আমার পাড়াতে 10 জন ওয়াইজ ব্যক্তি আছে, রাম ইজ আ ওয়াইজ পার্সন, অমল ইজ আ ওয়াইজ পার্সন, আব্দুল ইজ আ ওয়াইজ পার্সন, জন ইজ আ ওয়াইজ পার্সন, এরকম অনেক ওয়াইজ পার্সন আছে। তাহলে সেটাকে আমরা ব্যাখ্যা দেব কি করে? অর্থাৎ তোমাকে এই যে বাক্যগুলো, আমি যে বাক্যটা তোমাদের কালকে লিখেছিলাম এখানে, যে অল স্কেপটিক্স আর ডিপ্রেসড, সাম লজিশিয়ানস আর স্কেপটিক্স আর সাম লজিশিয়ানস আর ডিপ্রেসড, অর্থাৎ সকল সংশয়বাদী হয় ডিপ্রেসড। এটাকে আমি বলেছিলাম যে উদ্যমের অভাব যাদের আছে, উদ্যমের অভাবযুক্ত ব্যক্তি। সাম লজিশিয়ানস, কিছু কিছু যুক্তিবিজ্ঞানী হয় সংশয়বাদী, আর কিছু কিছু যুক্তিবিজ্ঞানী হয় উদ্যমের অভাবযুক্ত ব্যক্তি। এরকম আমরা যে বাক্যগুলো এখানে দেখো, এই যে অল স্কেপটিক্স বলেছি, তাহলে এই স্কেপটিক্স বলতে কি আমি কোনো নির্দিষ্ট স্কেপটিক্সকে বোঝাচ্ছি? বলো তো একটু দেখি। এই স্কেপটিক্স কোনো নির্দিষ্ট স্কেপটিক্সকে বোঝাচ্ছি? তা তো না, সকল স্কেপটিক্সকে বোঝাচ্ছি। আবার এই ডিপ্রেসড বলতে কি আমি কোনো নির্দিষ্ট ডিপ্রেসড ব্যক্তিকে বোঝাচ্ছি? তা নয়, ওই স্কেপটিক্সদের মধ্যে বেশি যারা ডিপ্রেসড তাদেরকে বোঝাচ্ছি, তাই না? তাহলে এখানে সকল স্কেপটিক্স হয় ডিপ্রেসড, মানে সকল স্কেপটিক্সরাই ডিপ্রেসড শ্রেণীর অন্তর্ভুক্ত। এরকম একটা জিনিস আমরা যে ভেন ডায়াগ্রাম করেছিলাম তাতে আমরা পড়েছি। ভেন ডায়াগ্রাম কি তোমাদের হয়েছে করানো? ম্যাম করেছে? করাচ্ছেন, ঠিক আছে। তাহলে এইখানে এবার আমাদের আসতে হবে একটু কিসে না, ভেন ডায়াগ্রামে একটা পার্টে। দেখো, প্রাচীন যে যুক্তিবিজ্ঞানী এবং আধুনিক যুক্তিবিজ্ঞানীদের মধ্যে একটা পার্থক্য আছে। প্রাচীন যুক্তিবিজ্ঞানী এবং আধুনিক যুক্তিবিজ্ঞানীদের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা নিশ্চয়ই ম্যাডাম বলেছেন। সেটা হচ্ছে প্রাচীন যুক্তিবিজ্ঞানীদের সঙ্গে আধুনিক যুক্তিবিজ্ঞানীদের এটাই পার্থক্য, প্রাচীন যুক্তিবিজ্ঞানীরা এ ই আই ও এই যে 4টি বচন, এই 4টি বচনেরই অস্তিত্বমূলক তাৎপর্যকে স্বীকার করে নিয়েছে। অর্থাৎ এ ই আই ও বচনে যাদের সম্পর্কে কথা বলা হয়, অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে কথা বলা হয়, তো সেই উদ্দেশ্য এবং বিদেহতে যাদের সম্পর্কে কথা বলা হয় তাদের অস্তিত্বকে আমাকে স্বীকার করে নিতে হবে। যেমন ধরো আমি বললাম সকল মানুষ হয় মরণশীল। এই যে বাক্যটা, এখানে কি বলা হচ্ছে? এই যে মানুষ পদটা আর এই যে মরণশীল পদটা, দুটো পদ, কিন্তু এই মানুষ পদ বলতে কি একটা মানুষকে বোঝায় না মানুষ শ্রেণীকে বোঝায়? বলো তো। মানুষ শ্রেণীকে বোঝায়। মরণশীল পদ বলতেও মরণশীল শ্রেণীকে বোঝায়। তারপরে আমি বলতে চাইছি সকল মানুষই হচ্ছে মরণশীল শ্রেণীর অন্তর্ভুক্ত, মানে মানুষ মাত্রই তাকে মরতে হবে, মানুষ মাত্রই সে কখনো অমরণশীল হবে না। অর্থাৎ মানুষ মাত্রই তাকে মরতে হবে, মানুষ মরণশীল অমরণশীল হবে না। এখন গতানুগতিক যুক্তিবিজ্ঞানী যারা প্রাচীন যুক্তিবিজ্ঞানী তারা কি বলছে? তারা বলছে যে এই মানুষ শ্রেণীর অস্তিত্ব আমাকে স্বীকার করে নিতে হবে, বা মানুষের অস্তিত্ব আমাকে মেনে নিতে হবে। সে একজন হলো, এখানে যদি সকল বলেছে তার মানে সবার স্বীকার করে নিতে হবে, তবেই আমি বলতে পারবো যে মানুষ মরণশীল। অর্থাৎ তাদের মতে এই যে বচনটাকে তারা যখন ডিফাইন করবে তখন তারা কেমন ভাবে ডিফাইন করবে প্রাচীন যুক্তিবিজ্ঞানীরা? যে মানুষ আছে, মানুষ আছে এবং অমরণশীল মানুষ নেই। মানুষ আছে এবং অমরণশীল মানুষ নেই, অথবা মরণশীল মানুষ আছে এবং তারা মরণশীল, এটাও আমরা বলতে পারি।
ঠিক আছে, মানুষ আছে এবং তারা মরণশীল, অর্থাৎ মানুষ আছে এটাকে আমার স্বীকার করে নিতে হবে, তবেই আমি তাকে মরণশীল, সে যে মরণশীল সেটা আমি বলতে পারবো, নচেত পারবো না। বুঝতে পারছি জিনিসটা কি বলছি? বুঝতে পারছো প্রাচীন যুক্তিবিজ্ঞানের মতটা? তার মানে সেরকম কোনো মানুষ নয় পূর্ণ, যদি ই বচন হয়, তার মানে তারা বলবে যে মানুষ আছে এবং তারা পূর্ণ নয়, বা পূর্ণ মানুষ নেই, মানুষ আছে এবং পূর্ণ মানুষ নেই, এইভাবে তারা এটাকে বিশ্লেষণ করছে। কারা বিশ্লেষণ করছে? প্রাচীন যুক্তিবিজ্ঞানীরা। অর্থাৎ মানুষের অস্তিত্ব তারা স্বীকার করে নিচ্ছে, এবং সেই কারণে এ এবং ই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য তারা স্বীকার করে নিচ্ছে। অর্থাৎ এই যে মানুষ পদ, এই মানুষ পদটা কারো না কারো সত্য অর্থাৎ অস্তিত্বকে স্বীকার করে নেয়, এই জন্য এই পদের সাত্ত্বিক ব্যঞ্জনা আছে, এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট, যেটা তোমাদের সিলেবাসে আছে CC8। তাহলে মানুষ না থাকলে এই পদটার কোনো ভ্যালুই নেই, এই বাক্যটার কোনো ভ্যালুই নেই। এটা প্রাচীন যুক্তিবিজ্ঞানীদের মত। তারা এ এবং ই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য স্বীকার করছে। এবার আই আর ও বচন, এখন আই আর ও বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নিয়ে প্রাচীন আর আধুনিক যুক্তিবিজ্ঞানীদের মধ্যে কোনো মত পার্থক্য নেই, কারণ আই আর ও বচনে আমরা প্রথমেই স্বীকার করে নেই কোনো কোনো মানুষ হয় পাগল, ধরো আমি বাক্যটা বললাম, বা কোনো কোনো মানুষ নয় পাগল। তাহলে এই যে মানুষ পদটা কোনো কোনো মানুষ, তার মানে আমি মেনেই নিচ্ছি কেউ না কেউ মানুষ আছে, নাহলে আমি কোনো কোনো কথাটা ইউজ করতাম না। অর্থাৎ কোনো কোনো মানুষ নয় পাগল মানে কেউ কেউ মানুষ আছে যাদের মধ্যে যারা যারা কেউ কেউ পাগল। অর্থাৎ আই এবং ও বচন নিয়ে কিন্তু আধুনিক এবং গতানুগতিকদের মধ্যে, প্রাচীন যুক্তিবিজ্ঞানের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য যেটা আছে সেটা হচ্ছে কি নিয়ে, এই এ এবং ই বচনের ডিভিশন নিয়ে। অর্থাৎ এ এবং ই বচনকে অস্তিত্বমূলক তাৎপর্য স্বীকার করে নিচ্ছে প্রাচীন যুক্তিবিজ্ঞানীরা, কিন্তু আধুনিক যুক্তিবিজ্ঞানীরা স্বীকার করছে না। তাহলে আধুনিক যুক্তিবিজ্ঞানীরা যদি এই বাক্যটাকে বিশ্লেষণ করে, তারা কিভাবে করবে, তারা কিভাবে ব্যাখ্যা করবে? তারা বলছে যদি মানুষ থাকে তাহলে সে মরণশীল হবে, বা সে অমরণশীল হবে না। অমরণশীল হবে না কেন বলছি সেটা আমি ছোট্ট করে একটু তোমাদের বলে দেবো। এভাবে আমরা কেন, আমি এভাবে কেন লিখলাম, আমি এটাই বলতে পারতাম যে মানুষ আছে এবং মরণশীল মানুষ, অমরণশীল মানুষ নেই লিখেছি, মরণশীল মানুষ আছে, মানুষ আছে এবং তারা মরণশীল, এটাও আমি বলতে পারতাম। আর কি বলছি, যদি আমি আধুনিক যুক্তিবিজ্ঞানীদের মত বলি, তাহলে এটাকে কিভাবে ভাঙতে হবে? তাহলে আমি কি বললাম, যদি মানুষ থাকে তাহলে তারা মরণশীল হবে। এটাকে অন্যভাবে একটু বলা যায়, সেটা হচ্ছে যদি মানুষ থাকে তাহলে তারা অমরণশীল হবে না, মানে মরণশীল হবে। অমরণশীল হবে না মানে কি, মরণশীল হবে, এটাই বোঝাচ্ছে। তাহলে প্রাচীন যুক্তিবিজ্ঞানীদের সঙ্গে আধুনিক যুক্তিবিজ্ঞানীদের পার্থক্য দেখতে পাচ্ছ? এটা হচ্ছে প্রাচীন মত। আর আধুনিকে কি বলছে, আধুনিক যুক্তিবিজ্ঞানীরা কি বলছে? বলছে যদি মানুষ বলে কেউ থাকে, আমি সিম্পল বাক্যে এটা লিখছি, সুন্দর করে আরো বইতে লেখা থাকতে পারে, যদি মানুষ বলে কেউ থাকে তাহলে তারা মরণশীল হবে। এটাকে আরেকভাবে লেখা যায় কি, অমরণশীল হবে না। তার মানে প্রাচীন যুক্তিবিজ্ঞানীরা কি এখানে, আধুনিক যুক্তিবিজ্ঞানী এখানে কি কোথাও মানুষ আছে এই কথাটা বললো? তার মানে যদি মানুষ থাকে, মানে মানুষ থাকতেও পারে নাও থাকতে পারে, মানুষ তো কোনো না কোনো দিন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতেই পারে মানুষ জাতিটা, তাই বলে কি সে মরণশীল নয় এই কথাটা কোনোদিন চালু ছিল, এটা মিথ্যা হয়ে যাবে? বলো দেখি। ধরো ডাইনোসর বলে একটা প্রাণী পৃথিবীতে ছিল, এখন ডাইনোসর তো পৃথিবী থেকে অনেকদিন বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু ডাইনোসরের কিছু জীবাশ্ম পাওয়া যায়, ঠিক আছে, সেটা পরবর্তীকালে পাওয়া গিয়েছে, যা দেখে এই যে ইংলিশে যে বইটা আছে জুরাসিক পার্ক, তার বিভিন্ন পার্ট আছে, তাতে ডাইনোসরের বিভিন্ন আকার তৈরি করা হয়েছে। এখন ডাইনোসর মরে গিয়েছে বলে
ভবিষ্যতে কি ডাইনোসরের পিঠে কাঁটা ছিল এই কথাটা মিথ্যা হয়ে যাবে? হবে না। তাহলে মানুষ থাকা বা না থাকার সঙ্গে মানুষের মরণশীল হওয়া কোনো সম্পর্ক নেই। যেমন ডাইনোসর থাকা বা না থাকার সঙ্গে ডাইনোসরের পিঠে যে কাঁটা আছে তার কোনো মিথ্যা হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। কি বলছি বুঝতে পারছো? আমি ওটা বলছি না, মানুষ থাকলে মরবে সেটা আমি বলছি না। আমি বলছি মানুষ যে একটা মরণশীল জীব, এই যে কথাটা, তাহলে মানুষ পৃথিবী থেকে তোমার বিলুপ্ত হয়ে গেল, তাই বলে মানুষ যে মরণশীল জীব ছিল এটা কি মিথ্যা হয়ে যাবে? কুকুর হয় চতুষ্পদ প্রাণী, তাহলে কুকুর যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়, কুকুর এর কি 6টা পা গজিয়ে যাবে? আবার যদি জন্মায় সেটা নতুন করে, তাহলে তাকে আর কুকুর বলবো না, অন্য কোনো স্পিসিস আমাকে বলতে হবে। তাকে যদি ধরো আমার পৃথিবীতে, ধরো আমরা বেঁচে আছি, আমরা দেখেছি কুকুর বলে একটা প্রাণী আছে যার 4টে পা, ঠিক আছে? এখন কুকুর জাতিটাই বিলুপ্ত হয়ে গেল। ভবিষ্যতে আবার কোনো জায়গায় গিয়ে, ধরো আমরা ভারতবর্ষে আছি, ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়ে গেছে, ভবিষ্যতে কোথাও গিয়ে আমরা কুকুরের মতো একটা প্রাণী দেখতে পেলাম, তাহলে তার 4টে পা দেখতে পেলাম, তাকে আমরা কুকুর বলবো। কিন্তু তার 6টা পা দেখলে কি আমরা তাকে কুকুর বলবো প্রথমেই? তাহলে আমার মনে সংশয় হবে যে এটা কুকুর কিনা। তাহলে এই হচ্ছে পার্থক্য। তাহলে কুকুর থাকা বা না থাকার সঙ্গে কুকুর একটি চতুষ্পদ প্রাণী এটা যেমন মিথ্যা হয়ে যাবে না, মানুষ থাকা বা না থাকার সঙ্গে মানুষ যে একটা মরণশীল প্রাণী এটা মিথ্যা হয়ে যাবে না। কিন্তু যদি আমরা প্রাচীন যুক্তিবিজ্ঞানের মত মানি, তাহলে এই মানুষ আছে এবং অমরণশীল মানুষ নেই, এটা যদি বলি, তাহলে সকল মানুষ হয় মরণশীল এই বাক্যটা মিথ্যা হয়ে যাবে। কি করে? না, মানুষ ধরো কোনোদিন থাকলো না, মানুষ কোনোদিন থাকলো না, ঠিক আছে? তাহলে মানুষ আছে এই কথাটা যদি পি হয়, আর অমরণশীল মানুষ নেই এই কথাটা যদি কিউ হয়, তাহলে মানুষ আছে এই কথাটা তো মিথ্যা, তাই না? পি মানে কি? এই মানুষ আছে, মানুষ যদি কোনোদিন পৃথিবীতে না থাকে তাহলে পি কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। কি বলছো বুঝতে পারছো জিনিসটা? আমি কি বললাম? সকল মানুষ হয় মরণশীল এই কথাটাকে যদি এইভাবে ভাঙি, মানুষ আছে এবং অমরণশীল মানুষ নেই, তাহলে মানুষ যদি কোনোদিন পৃথিবীতে না থাকে তাহলে মানুষ আছে কথাটা মিথ্যা, ফলস। তাহলে পি যদি ফলস হয়, তাহলে পি আর টি, অমরণশীল মানুষ নেই এটা টি হলেও কি হয়ে যাবে? পুরো কথাটা ফলস হয়ে যাবে। বুঝতে পারছি জিনিসটা? ধরো মানুষ আছে এই কথাটা মিথ্যা, মানুষ নেই, তাহলে পি, মানুষ আছে এই পিটা মিথ্যা হয়ে গেল, তাহলে এফ পি ফলস। কিন্তু অমরণশীল মানুষ নেই এটা তো সত্য, তাহলে এটা টি, তাহলে এফ টিতে মিলে পুরো বাক্যটাই মিথ্যা হয়ে গেল। বুঝতে পারছি? বুঝতে পারলে সবাই যারা আছো? হ্যাঁ, তাহলে অমরণশীল মানুষ নেই শুধু এটুকু বললেই তো মিটে যায়, মানুষ আছে বলার তো দরকার নেই। আমি যদি বলি যে সকল মানুষ হয় মরণশীল, এই কথাটাকে বোঝানোর জন্য এটুকু তো কাফি যে অমরণশীল মানুষ নেই, নাকি? বুঝতে পারছি? এই পার্টটা যদি আমি বাদ দিয়ে দিই, প্রথম অংশটা যদি আমি বাদ দিয়ে দিই, তাতে কোনো সমস্যা হবে কি? আমি যদি বলি অমরণশীল মানুষ নেই, তার মানেই তো এটা বোঝাচ্ছে যে সকল মানুষ হয় মরণশীল। অমরণশীল মানুষ যদি পৃথিবীতে নাই থাকে, তার মানে সকল মানুষ নিশ্চয়ই মরণশীলই হবে, নাকি? এইখান থেকেই আমাদের ওই যে তোমরা ভেন চিত্র করেছিলে, ধরো আমি বললাম যে অমরণশীল মানুষ নেই, অমরণশীল মানুষ নেই, এটা তোমাদের মনে হয় আমি একটুখানি দেখিয়েছিলাম কলেজে, অমরণশীল মানুষ নেই। তাহলে অমরণশীল সমান কি হবে আর মানুষ সমান কি হবে? তাহলে সকল মানুষ হয় মরণশীল, মানুষ কি হয়? সকল মানুষ হয় মরণশীল, মানুষ হয় সাবজেক্ট আর মরণশীল হয় প্রেডিকেট। সকল মানুষ হয় মরণশীলে, মানুষ হয় সাবজেক্ট আর মরণশীল হয় প্রেডিকেট। তাহলে এখানে মরণশীলটা খালি আগে চলে এসছে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে এটা অমরণশীল মানে কি? পি বার অমরণশীল মানে অমরণশীল। আমরা ওই আবর্তন বিবর্তনে করেছি, তাহলে বিবর্তনে করতাম অ মানুষ, অ বান্ধব বা অ পশু, এরকম আমরা লিখতাম না? তাহলে অমরণশীল মানে কি? পি বার। আর মানুষটা যেহেতু সাবজেক্ট তাহলে এস, তাহলে সেটাকেই আমরা ঘুরিয়ে এস পি বার ইকুয়ালস টু 0 লিখি না? অমরণশীল মানুষ নেই, লিখি তো ভেন ডায়াগ্রামে এ বছরের।
এবছরের যে বুলীয় ভাষ্য সেটা এসপি বার, কেন না এস সমান মানুষ আর পি বার সমান অমরণশীল। এবার পি বার এস লেখা যায়, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সাবজেক্টটা যেহেতু আগে থাকে সেই জন্য সাবজেক্টটাকে আগে লিখছি, কারণ আমরা জানি এই আমরা 19 রুলসেই শিখেছি যে পি বার ডট এস যা এস ডট পি বার তাই, তাই না? শিখেছি তো। অমরণশীল মানুষ মানে কি? মানুষ এবং সে অমরণশীল, এটাই তো দাঁড়াচ্ছে নাকি? সেই জন্য এটা এসপি বার ইকুয়াল টু হয়, এই জন্য আমি ওইটা অমরণশীল হিসেবে লিখছিলাম। তো আমরা লিখতেই পারি মানুষ আছে এবং মরণশীল হবে, কিন্তু অমরণশীল নেই কেন লিখলাম? এই কারণে লিখছিলাম। ঠিক আছে, যাই হোক, কেন এটা আমি বললাম এইবার তাতে আসি। সেটা হচ্ছে তাহলে এই যে বাক্যগুলো সকল মানুষ হয় মরণশীল, তাতে আমাদের আধুনিক যুক্তিবিজ্ঞানীদের মতটা কি না, আধুনিক যুক্তিবিজ্ঞানীরা বলছে যে এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা দেব না, এইভাবে ব্যাখ্যা দেব, যদি মানুষ বলে কেউ থাকে তাহলে তারা মরণশীল হবে। ঠিক আছে, এখানে ইংলিশে যেটা বলছে, গিভ এনি ইন্ডিভিজুয়াল বিং বা গিভ এনি ইন্ডিভিজুয়াল থিং হোয়াট এভার হি ইজ, হোয়াট এভার মানে বলছে যাই হোক না কেন, গিভিন এনি ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি নাও না কেন, ইফ হি ইজ হিউম্যান দেন হি ইজ মর্টাল, ইফ হি ইজ হিউম্যান দেন হি ইজ মর্টাল। কি বলতে চাইছি বুঝতে পারছো? কোথা থেকে আসছে আধুনিক যুক্তিবিজ্ঞানীদের কথাটা? বলতে চাইছি যে এই যে বচনগুলো যেগুলো আমি এখানে লিখলাম, অল স্কেপটিক্স আর ডিপ্রেসড, মানে কি? এখানে সকল স্কেপটিক্সদের বোঝানো হচ্ছে, এখানে তো নির্দিষ্ট কোনো স্কেপটিক্সকে বোঝানো হচ্ছে না, সকল স্কেপটিক্সকে বোঝানো হচ্ছে। তাহলে সকল স্কেপটিক্স যদি থাকে তাহলে তাকে আমরা কিভাবে বলবো? এদের মত অনুযায়ী, যদি স্কেপটিক্স বলে কেউ থাকে, যে কোনো ইন্ডিভিজুয়াল নাও না কেন, যদি তারা স্কেপটিক্স হয় তারা ডিপ্রেসড হবে, এই কথাটা এখানে বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে কোনো একজন ব্যক্তি, যেমন সক্রেটিস ইজ ওয়াইজ, সক্রেটিস হচ্ছে ওয়াইজ ব্যক্তি, এরকম বোঝানো হচ্ছে না। এখানে কি বোঝানো হচ্ছে? তুমি যে কোনো ব্যক্তিকে নাও না কেন, যে কোনো ব্যক্তিকে নাও না কেন, যে কোনো কিছুকে নাও না কেন, সে ব্যক্তি হতে হবে তা নয়, ব্যক্তি সাধারণত সংশয়বাদী হয়, এখানে বলছে যে কোনো কিছুকে নাও না কেন, তারা যদি স্কেপটিক্স হয় তাহলে তারা কি হবে না, তারা ডিপ্রেসড হবে। তেমনই সকল মানুষ হয় মরণশীল, কি হবে না, যে কোনো মানুষকে নাও না কেন, যে কোনো কাউকে নাও না কেন, যে কোনো মানুষ হবে না, যে কোনো কাউকে নাও না কেন, যে কোনো কিছু নাও না কেন, তারা যদি মানুষ হয় তাহলে তারা অবশ্যই মরণশীল হবে। এই যে কোনো কাউকে জন্য একটা এন্টিটি আমরা ব্যবহার করব, আর মানুষের জন্য একটা এন্টিটি, আবার মরণশীলের জন্য একটা এন্টিটি। সেইটা আমি আগের দিন তোমাদেরকে বলছিলাম, যদি একই প্রেডিকেট ব্যবহার হয় অনেকের জন্য, ধরো আমি বললাম সক্রেটিস ইজ হিউম্যান, আমি এটা লিখছি দেখো, সক্রেটিস ইজ হিউম্যান, রাম ইজ হিউম্যান, আব্দুল ইজ হিউম্যান, জন ইজ হিউম্যান। এই যে আমি লিখলাম, তাহলে এখানে এই যে হিউম্যান প্রেডিকেটটা তো চারজনের সাথে ব্যবহার হয়েছে, তাহলে চারজনের সাথে আলাদা আলাদা ভাবে ব্যবহার হয়েছে। তাহলে আমি যদি সবার ক্ষেত্রে একসাথে এই প্রেডিকেটটাকে ব্যবহার করতে চাই তাহলে আমি কিভাবে ব্যবহার করব? আলাদা আলাদা করে বলতে গেলে তো সবাইকে আমি নাম ধরে ধরে বলতে হবে। প্রথমটাকে আমার লিখতে হবে এইচএস, তারপরেরটাকে লিখতে হবে আর এইচ আর, তারপরেরটাকে লিখতে হবে এইচ এ, তারপরটা লিখতে হবে এইচ জে, তাই লিখতে হবে তো। যেরকম আমরা সক্রেটিস ওয়াইজ করেছি, ওয়াইজের প্রেডিকেট তার ডাব্লিউটাকে ক্যাপিটালে লিখেছি, আর তার ডান দিকে সক্রেটিসের যেহেতু প্রপার নেম তার ইন্ডিভিজুয়াল কনস্ট্যান্টটাকে বাঁ দিকে লিখেছি। তেমনই সক্রেটিস ইজ হিউম্যান, তাহলে হিউম্যানের জন্য এইচ, হিউম্যান প্রেডিকেট এইচ ক্যাপিটালে লিখলাম, আর সক্রেটিসের এস স্মলে লিখলাম। ইন্ডিভিজুয়াল কনস্ট্যান্ট বলেছি, ইন্ডিভিজুয়াল প্রপার নেম হলে এ থেকে ডাব্লিউ পর্যন্ত স্মল লেটার ব্যবহার হবে।
বলেছি তো। তাহলে এটা আমি কি ঠিক লিখেছি তো? সক্রেটিস ইজ হিউম্যান, রাম ইজ হিউম্যান, আব্দুল ইজ হিউম্যান, জন ইজ হিউম্যান, এইভাবেই সিম্বলাইজ হবে তো নাকি? বুঝতে পারছো নাকি বলো? হ্যাঁ, তাহলে যদি আমার সবার ক্ষেত্রে একসাথে বলতে হয় যে তারা হিউম্যান, তাহলে আমি কি ব্যবহার করব? তখন আমি বলেছিলাম এজন্য আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এক্স, ওয়াই অ্যান্ড জেড। এগুলোকে আমরা বলতে পারি কি? ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল, অর্থাৎ ভ্যারি করে। ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল বাংলায় কি বলতে হবে? অনির্দিষ্ট। এর আগের দিনও বলেছিলাম অনির্দিষ্ট ব্যক্তি গ্রাহক। অর্থাৎ আগেরটা দেখেছি নির্দিষ্ট ব্যক্তি গ্রাহক, এ থেকে ডাব্লিউ পর্যন্ত, ছোট এ থেকে ডাব্লিউ, এগুলো নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট প্রপার নামের ক্ষেত্রে ব্যবহার হয়। আর অনির্দিষ্ট ক্ষেত্রে কি ব্যবহার হবে? ছোট হাতের এক্স, এগুলো কিন্তু বড় হাতের নয়, ছোট হাতের এক্স, ছোট হাতের ওয়াই, ছোট হাতের জেড। অনির্দিষ্ট ক্ষেত্রে। সব ক্ষেত্রেই যে এক্স ওয়াই জেড তিনটি ব্যবহার হবে তা নয়। যদি আমাদের তিনজনের ক্ষেত্রে থাকে তখন আলাদা আলাদা হবে, কিন্তু চারজনের ক্ষেত্রে থাকলে, এই চারজন বলছি, তিনজনের ক্ষেত্রে আলাদা আলাদা, সেটা আমরা দেখবো এক্স ওয়াই জেড কোথায় ব্যবহার হবে। সাধারণত এক্স ওয়াই জেড এর মধ্যে যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো। যেখানে এর থেকে বেশি বিভিন্ন ধরনের আমাদের যখন সিম্বলাইজ করবো দেখতে পাবো, তখন কোথায় ওয়াই ব্যবহার হবে, কোথায় জেড ব্যবহার হবে সেটা আমি বলে দেবো। কিন্তু এক্স ওয়াই জেড আমরা তিনটেই ব্যবহার করতে পারি। ঠিক আছে? তাহলে আমি যদি এই সবাইকে একসাথে হিউম্যান দেখাতে চাই তাহলে কিভাবে দেখাতে হবে? তাহলে হচ্ছে যদি কোনো এক্স থাকে তাহলে সে হিউম্যান হবে। তাহলে সেটাকে কিভাবে ব্যাখ্যা করব? এইচ এক্স। যেহেতু আমি সক্রেটিসকেও হিউম্যান বলছি, রামকেও হিউম্যান বলছি, আব্দুলকেও হিউম্যান বলছি, জনকেও হিউম্যান বলছি, তাহলে এই এক্সটা ব্যবহার হচ্ছে এই সবার জন্য, আর এই এইচটা ব্যবহার হচ্ছে তারা যেহেতু হিউম্যান তার জন্য। বোঝাতে পারছি জিনিসটা? বুঝতে পারছো কি? দেখো, বল। তাহলে এই সবার জন্য ব্যবহারের জন্য আমাকে এক্স ব্যবহার করতে হচ্ছে, আর এইচটা ব্যবহার হচ্ছে কি? হিউম্যানের জন্য। এইবার এসো, আমি যে বলছিলাম যে এই যে এটা তো হয়ে গেল এইচ এক্স, ঠিক আছে? তাহলে আমার এখানে যে বলেছি অল স্কেপটিক্স আর ডিপ্রেসড, তাহলে এই স্কেপটিক্স বলতে আমি কাকে বোঝাচ্ছি? যে কোনো এক্স নাও না কেন তারা স্কেপটিক্স, আর যে কোনো এক্স নাও না কেন তারা ডিপ্রেসড, তাই তো? যে কোনো স্কেপটিক্স নাও না কেন তারা স্কেপটিক্স, যে কোনো এক্স নাও না কেন, মানে যে কেউ স্কেপটিক্স হতে পারে, আবার যে কেউ ডিপ্রেসড হতে পারে, কারণ এখানে বলেছি সকল স্কেপটিক্সের কথা বলেছি, তাই না? বুঝতে পারছো কি? অল স্কেপটিক্স আর ডিপ্রেসড মানে সকল সংশয়বাদী হয় উৎসাহহীন ব্যক্তি বা উদ্যমহীন ব্যক্তি। তাহলে সেই স্কেপটিক্স বলতে এখানে সকল স্কেপটিক্সকে বোঝাচ্ছে, যে কোনো স্কেপটিক্স। আর ডিপ্রেসড বলতে যে কোনো ডিপ্রেসড, কিন্তু সেই ডিপ্রেসডগুলো কোন ডিপ্রেসড? যারা স্কেপটিক্স সেই রকম ডিপ্রেসড। তাহলে এটা বোঝার আগে, এই অল স্কেপটিক্স, তার আগে আমরা আরেকটা জিনিস একটুখানি বুঝে নিই। সেটা হচ্ছে, তাহলে আমি বললাম যে এইচ এক্স কেন ব্যবহার হচ্ছে না, সবার ক্ষেত্রে, অনেকগুলো এন্টিটির ক্ষেত্রে যখন আমাকে এক্স বলতে হচ্ছে, এক্স বলছি, একটাই প্রেডিকেট ব্যবহার করতে হচ্ছে, তখন আমাকে এটা ব্যবহার করতে হচ্ছে। ঠিক আছে? আমার কাছে যদি এইরকম একটা জিনিস দেয় যে যে কোনো জিনিস হয় মর্টাল, অল থিংস আর মর্টাল, সবকিছুই বাংলায় করলে কি হবে? সবকিছুই মর্টাল। ঠিক আছে? বা এটা আমি এভাবে লিখতে পারি, এভরিথিং, সবকিছুই আর মর্টাল, মানে মর্টাল মানে মরণশীল, সবকিছুই, সরি, মরণশীল। যে কোনো জিনিস নাও না কেন তারা মরণশীল।
এই যে বলছি, এই যে সব কিছুই, এই যে অল থিংস, এই এভরিথিংস, এর জন্য আবার আমাদেরকে কি করতে হবে, আরেকটা এন্টিটি স্বীকার করে নিতে হবে, তাকে বলা হয়, এইবার চলে আসছে এই যে এটাকে মানক তত্ত্ব বলছে, সেই মানকের কথা। এদেরকে কি বলা হয়, পরিমাণুক। এই অল থিংসকে বোঝাতে আমরা যখন প্রথম অবস্থায় লজিক করেছিলাম, তখন এই যে সকল আর কোনো কোনোকে কি বলা হতো বলতো, মানক বলা হতো না, পড়েছিলে? এই তা আমরা এই যে বলতাম সকল মানুষ হয় মরণশীল, এর অংশগুলোর নাম কি বলো? তা বচন হিসেবেই তো আমি বলছি। মানুষকে বলতাম কি, সাবজেক্ট এস, আর মরণশীলকে প্রেডিকেট, আর এই হয়টাকে কি বলতাম, সংযোজক বলতাম না? হয়টা সংযোজক তো। আর এই সকলকে কি বলতাম, মানক বলতাম না? পরিমাণক, পরিমাণ, হ্যাঁ পরিমাণক বলা হতো এটাকে। হ্যাঁ, তাহলে এই যে পরিমাণক, এই পরিমাণক হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে এক্স, আরেকটা হচ্ছে উল্টো ই এক্স। উল্টো ই মানে এটাকে বলা হয় এক্সিস্টেন্সিয়াল এক্স। ঠিক আছে, কেন উল্টো ই লিখলাম না, আমাদের এমন কিছু বচন আসবে যেখানে মেন যে প্রেডিকেটটা তাকে শর্ট মানে সোজা ইতে লিখতে হবে, সেই জন্য এই এক্সিস্টেন্সিয়াল এক্স এর তার ক্ষেত্রে উল্টো ই লেখা হয়। কিছু কিছু বইতে এই এক্সটাকে ইউ এক্সও লেখে। কেন না, এই এক্সটা হচ্ছে ইউনিভার্সাল এক্স। ঠিক আছে, এই প্রথম যে এক্সটা, এটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, এটাকে বলা হয় ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। আর এই যে এক্সিস্টেন্সিয়াল এক্সটা, এটাকে বলা হয় এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এই যে কোয়ান্টিফিকেশন থিওরি, তার মেন এন্টিটি হচ্ছে এই দুটো, এক্স আর এক্সিস্টেন্সিয়াল এক্স। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তাহলে এই যে অল থিংস আর মর্টাল, তার মানে যে কোনো এক্স তুমি নাও না কেন, সেই এক্স হবে মর্টাল। এই যে যে কোনো এক্স মানে সব কিছু এক্স, সব এক্স যাকেই নাও না কেন তারা হবে মর্টাল। অল থিংস আর মর্টাল, এটাকে যদি আমাকে ভাঙতে হয় তাহলে এইভাবে লিখতে হয়, ইংরেজিতে এইভাবে লিখতে হয়, গিভেন এনি ইন্ডিভিজুয়াল থিং হোয়াট এভার, মানে যা খুশি যা কিছু, হোয়াট এভার মানে যাই হোক না কেন, ইট ইজ মর্টাল। বলছে গিভেন এনি ইন্ডিভিজুয়াল থিং হোয়াট এভার থিং ইউ গিভ, ইট ইজ মর্টাল। মানে যে কোনো ইন্ডিভিজুয়াল নাও না কেন, যে কোনো এক্স নাও না কেন, সেই এক্স হবে কি মর্টাল। এভাবেও লেখা যায় এটাকে, গিভেন এনি এক্স, এক্স ইজ মর্টাল। এই এক্সটা কোন এক্স, এইবার দেখো, এই যে আমি বলছি, তাহলে এই বাক্যটাকেই কিন্তু আমি ব্যাখ্যা দিচ্ছি, অল থিংস আর মর্টাল, গিভেন এনি এক্স, এক্স ইজ মর্টাল। তাহলে এই যে অল থিংস আর মর্টাল, তাহলে অল থিংস এর জন্য আমাকে ব্যবহার করতে হবে কি, ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ঠিক নয়, স্মল এক্স, এটা হবে ব্র্যাকেটের মধ্যে, ক্যাপিটাল বলবো না, সরি, স্মল এক্স। আর বাইরে এটাকে যে মর্টাল বলছি, তার জন্য ব্যবহার করতে হবে কি, এম এক্স, এম এক্স। মানে গিভেন এনি এক্স, যে কোনো এক্স গ্রহণ করো না কেন, এক্স ইজ মর্টাল, সেই এক্স হবে মর্টাল। এইবার দেখো অজা, এই যে এক্সটা, এই এক্সটা কোন এক্স বলো তো, আর এই যে এক্সটা, এই এক্সটা কোন এক্স, এটার মধ্যে একটা পার্থক্য আছে। এতক্ষণ আমি বলছিলাম যে যদি আমাকে, এই যে এটা আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে,
যদি আমাকে একই প্রেডিকেটওয়ালা বাক্য হয় তাহলে তাদের সবকটার ক্ষেত্রে একসাথে আমার প্রেডিকেটটা বোঝাতে গেলে আমাকে এই যে এইচ এক্স লিখতে হয়েছে। এই এক্সটাকে আমি বলেছিলাম কি ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল, অর্থাৎ এটা ভ্যারি করে। অর্থাৎ এই এক্স বলতে রাম, শ্যাম, যদু, মধু, সধু যা খুশি হতে পারে। কি বলছি বুঝতে পারছো? হ্যালো, এই যে এক্সটা, এই এক্সটা হচ্ছে সেই ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল, আর এই এক্সটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। মানে এই এক্স বলতে যে সকল এমন এক্সদের বোঝানো হচ্ছে যারা মর্টাল, সেইটাকে বোঝানোর জন্য আমাকে এই এক্স লিখতে হয়েছে। আর যদি আমি এটা লিখতাম এক্সিস্টেন্সিয়াল এক্স এম এক্স, তাহলে কি দাঁড়াতো? এই এক্স বলতে যে কোনো কোনো এমন এক্সকে বোঝানো হয়েছে যারা মর্টাল, তার জন্য এক্সিস্টেন্সিয়াল এক্স ব্যবহার হয়েছে। পার্থক্যটা বোঝাতে পারছি কি বোঝাতে পারছি না বলো? এই এক্স এর সঙ্গে এই এক্স এর একটা পার্থক্য আছে। এই এক্স বলতে এক্স এম এক্সটা হচ্ছে, এই এক্স বলতে সেই সকল এক্সদের বোঝানো হচ্ছে যারা সবাই হচ্ছে মরণশীল। বুঝতে পারছো? এই এক্স বলতে তো মরণশীলদের বোঝানো হচ্ছে, কিন্তু সেই এক্স গুলো কোন এক্স? সব এক্স যারা মরণশীল। আর এই এক্স বলতে সেই এক্স যারা কেউ কেউ মরণশীল, সবাই তো মরণশীল নয়। এক্সিস্টেন্সিয়াল এক্স মানে, এক্সিস্টেন্সিয়াল এক্স যখন ব্যবহার করলাম তার মানে কি কোনো কোনো ব্যক্তি আছে যারা মরণশীল। তাহলে এই এক্স বলতে সেই কোনো কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে, সেই কোনো কোনো ব্যক্তির জন্য এই এক্সিস্টেন্সিয়াল এক্স। আর এই এক্স হচ্ছে সেই ব্যক্তিগুলো, ইন্ডিভিজুয়াল ব্যক্তিগুলো। বলতে পারছি জিনিসটা? মানে যদি আমি ব্যবহার করতাম ধরো রাম মরণশীল, তাহলে আমি কি লিখতাম? এম আর। ঠিক আছে, রাম মরণশীল, এম আর। বুঝতে পারছি? আর মানে রাম, আমি লিখলাম রাম ইজ মর্টাল, রাম ইজ মর্টাল। তাহলে মর্টালের এই এমটা কি হচ্ছে? এমটা ক্যাপিটালে হচ্ছে, আর রামের জন্য আর ব্যবহার হচ্ছে। তাহলে এটা তো একটা নির্দিষ্ট নাম দিয়ে সেই ব্যক্তিটাই যে মর্টাল এটা বোঝাচ্ছি। কিন্তু এই মর্টাল বলতে, আবার এই মর্টাল বলতে আমি তাদেরকে বোঝাচ্ছি যারা কেউ কেউ, মানে কোনো কোনো ব্যক্তি আছে মরণশীল, সব ব্যক্তি নয়। সেই জন্য এই এক্সটা হচ্ছে সেই কোনো কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। সেই কোনো কোনোটার জন্য আবার এই এক্সিস্টেন্সিয়াল এক্সটাকে আমি ব্যবহার করছি। আর এই এক্সটা ব্যবহার হচ্ছে সেই এক্স যারা সবাই, যেসব এক্সগুলো সবাই মরণশীল। তাহলে এই এক্সটা বোঝাচ্ছে সেই এক একটা ইন্ডিভিজুয়ালকে, এই এক্সটা বোঝাচ্ছে সেই এক একটা ইন্ডিভিজুয়ালকে, কিন্তু সেই ইন্ডিভিজুয়ালগুলো কে সেটা কিন্তু আমাদের কাছে জানা নেই। সেই ইন্ডিভিজুয়ালটা কেউ কেউ হতে পারে এর ক্ষেত্রে, আর সেই ইন্ডিভিজুয়ালটা সবাই হতে পারে এর ক্ষেত্রে। বোঝাতে পারছি জিনিসটা? খুব সূক্ষ্ম জিনিস, কিন্তু একটু মাথা ঠান্ডা করে বোঝো। না বুঝতে পারলে আবার জিজ্ঞেস করবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? কারণ এটা না বুঝলে আমরা যখন এর প্রুফটা করব তখন সেটাকে আমরা বোঝাতে পারবো না। না, এক্সই ধরতে হবে, কারণ এক্স ওয়াই জেড প্রথম এই এক্স আর ই এক্স, এটা তো তোমাকে এক্স ধরতেই হবে। ঠিক আছে? এটা এক্স না ধরে, যেহেতু ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল ওয়াই আছে, তুমি এটাকে ওয়াইও ধরতে পারো। ই ওয়াই এক্সিস্টেন্সিয়াল ওয়াই, আবার ইউনিভার্সাল ওয়াইও ধরা যায়, আবার ইউনিভার্সাল জেড এক্সিস্টেন্সিয়াল জেডও ধরা যায়। এই তিনটে হচ্ছে কোয়ান্টিফায়ারের মধ্যে গেল। এই কোয়ান্টিফায়ারগুলো কি হয়? যেগুলো সাধারণত ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল হয় তাদেরকে ব্র্যাকেট দিয়ে লেখা মানেই সেগুলো কোয়ান্টিফায়ার হয়ে যায়। আর এই এক্স কখন চেঞ্জ হবে? তুমি যদি বলো, তুমি যদি এখানে বাইরে ওয়াই লেখো, তাহলে এটাকে তুমি এম ওয়াই তোমাকে লিখতে হবে। তার মানে এই ওয়াই বলতে তুমি এদেরকে বোঝাচ্ছ যারা হচ্ছে মরণশীল ওয়াই। তার মানে ওয়াই বলতে যা বোঝায়, এক্স বলতেও তাই বোঝায়, জেড বলতেও তাই বোঝায়। এক্স ওয়াই জেড সবসময় ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ ভ্যারিয়েবল কেন? ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবল কেন? অনির্দিষ্ট ব্যক্তিগ্রাহক কেন না? সেই ব্যক্তিগ্রাহকের বদলে তুমি যা খুশি ব্যবহার করতে পারো। সেই ব্যক্তিগ্রাহকের বদলে তুমি যা খুশি ব্যবহার করতে পারো। অর্থাৎ রাম, শ্যাম, যদু, মধু যার তার সম্পর্কে তুমি সেই বাক্যটা ব্যবহার করতে পারো।
কিন্তু যখন তুমি প্রপার নেম ইউজ করছো তখন তোমাকে সেই নামের প্রথম অক্ষরটা ব্যবহার করতে হবে। বুঝতে পারছি পার্থক্যটা? তাহলে এইটা আমাকে প্রথমেই বুঝে নিতে হবে যে আমি কিভাবে সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছি। যদি আমি ইন্ডিভিজুয়ালি রিপ্রেজেন্ট করি তাহলে আমাকে লিখতে হবে এইভাবে, এক্সিস্টেন্সিয়াল এক্স আর ইউনিভার্সাল এক্স। ঠিক আছে? তাহলে এই এক্সটা হচ্ছে ওই ব্যক্তি গ্রাহকের এক্স, আর এই এক্সটা হচ্ছে আমার ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের এক্স। এই এক্সটা হচ্ছে আমার ওই ব্যক্তি গ্রাহকের এক্স, এই এক্সটা হচ্ছে আমার এই এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের এক্স। এই পর্যন্ত বুঝলে? কি এইটুকু লিখলে হবে? কোনটার ক্ষেত্রে বলো? হ্যাঁ হ্যাঁ, সবকিছু মননশীল হওয়া মানেই আমাকে এইটা লিখতে হবে, ফর অল এক্স এম এক্স। অল এক্স এইটার ক্ষেত্রে আমি লিখব ফর অল এক্স এম এক্স, অল এক্স এম এক্স। এভরিথিং আর মর্টাল তার ক্ষেত্রেও এটা লিখব, সবকিছুই মননশীল তার ক্ষেত্রেও আমরা এইটা লিখব। আর যদি সামথিং ইজ মর্টাল বলে তখন কোনটা লিখব? সামথিং ইজ মর্টাল বললে এই এক্সিস্টেন্সিয়াল এক্স, এটাকে উল্টোই বলবে না, উচ্চারণ করবে এক্সিস্টেন্সিয়াল এক্স বলে। ওকে, তার মানে এটার অর্থ কি না, এটাকে কিভাবে ব্যাখ্যা দেয়? এখানে তো আমি বললাম গিভেন এনি এক্স, হ্যাঁ, আর এইটা হচ্ছে এটাকে এইভাবে ব্যাখ্যা দেওয়া হয়, সেটা কি না, দেয়ার ইজ অ্যাট লিস্ট one x that is mortal. There is at least, কেন বলো তো না, এক্সিস্টেন্সিয়ালের ক্ষেত্রে আমরা কোনো আই বচনের ক্ষেত্রে আমরা কি স্বীকার করি? অন্তত একজন আছে নাকি? কে কোনো কোনো বলা মানে কি অন্তত একজনের কথাই স্বীকার করা হতো। কোনো কোনো মানে সে তো 10 জনও হতে পারে, আবার একজনও হতে পারে, তার মানেই তো কোনো কোনো, নাকি? বুঝতে পারছো? যদি আমি বলি কোনো কোনো মানুষ হয় পাগল, কোনো কোনো মানুষ হয় পাগল মানে সে একটা মানুষও পাগল হলে কোনো কোনো মানুষ হয় পাগল লিখবো, আর 10টা মানুষও পাগল হলে কোনো কোনো মানুষ হয় পাগল লিখবো। সেই জন্য এখানে লিখতে হবে কি, দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান এক্স দ্যাট ইজ মর্টাল, অর্থাৎ অন্তত একটি বস্তু আছে বা অন্তত একটা ব্যক্তি আছে বা অন্তত একটা কিছু আছে যা হচ্ছে মরণশীল। ওকে, ঠিক আছে? হ্যাঁ, এইবার যে জিনিসটা আর একটুখানি বলে নেই, এটা বলে আজকে শেষ করে দেবো, সেটা হচ্ছে এই যে ডাব্লিউ এক্স আমরা যে লিখছি, এই যে এইচ এক্স আমরা যে লিখছি, সেগুলো কি? ঠিক আছে, এক্স তো আমরা জানলাম ব্যক্তি গ্রাহক, এক্স যদি ব্র্যাকেটে দেওয়া থাকে তাকে জানলাম ভ্যারিয়েবল, ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবল। তাহলে এই যে এইচ এক্স, এই যে ডাব্লিউ এক্স, যার আগে কোনো কোয়ান্টিফায়ার নেই, কোয়ান্টিফায়ার দিয়ে শিখলাম, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় বচন আপেক্ষক। খুব ভালো করে পড়তে হবে, এবং এগুলো বইতে সংজ্ঞাও দেওয়া আছে, এগুলো কিন্তু সংজ্ঞা পড়ে, বচন আপেক্ষক কাকে বলে সংজ্ঞা পড়ে, হ্যাঁ, ভেরিয়েবল, ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল কাকে বলে সংজ্ঞা পড়ে। ঠিক আছে, বচন আপেক্ষক ইংরেজিতে এটা হচ্ছে প্রপোজিশনাল ফাংশন, প্রপোজিশনাল ফাংশন। এইচ এক্স, ডাব্লিউ এক্স এগুলো হচ্ছে বচন আপেক্ষক। কি বলছি বুঝতে পারছো? বচনাপেক্ষকের মানে কি দেখো, এই যে বচন আপেক্ষকের কথা বললাম, এই বচন আপেক্ষক গুলোর ক্ষেত্রে এগুলো বচন নয় আসলে। এইচ এক্স, ডাব্লিউ এক্স এগুলো কিন্তু কোনো বচন নয়। মানে আমি অল থিংস আর মর্টাল লিখতে গেলে শুধু এইচএস লিখে, অল থিংস আর হিউম্যান লিখতে গেলে আমি কি শুধু এইচএস লিখে দিলে হবে? এক্ষুনি যে দেখালাম, হবে না তো, হবে কি? তাহলে আমাকে এখানে, হ্যাঁ, আমার এখানে হচ্ছে কি না,
এক্স হচ্ছে হিউম্যান, মানে এনিথিং ইজ এনিথিং নেই এখানে, হচ্ছে আমি যেটা লিখেছিলাম গিভেন এনি এক্স, গিভেন এই যে লিখেছিলাম গিভেন এনি এক্স এক্স ইজ মর্টাল, এখানে লিখছিলাম যে এক্স ইজ মর্টাল, তাহলে এক্স ইজ মর্টালটা আমার হাতে আছে। এক্স ইজ মর্টালটা যদি আমি বলি, তার মানে মর্টাল ব্যক্তিটা যে কেউ হতে পারে, সেটার জন্য আমি এক্সটা লিখেছি। কিন্তু সেই এক্সটা কি না সবাই, তাহলে অল যুক্ত না হলে কি বচন হয়? পরিমাণক যুক্ত না হলে কোনো বচন হবে? হবে না। সেই জন্যে এর আগে যখন আমি এক্স দেই, এর আগে যখন আমি এক্সিস্টেন্সিয়াল এক্স দেই, তখন এগুলো বচনে পরিণত হয়। তার আগে পর্যন্ত যদি এক্স বা এক্সিস্টেন্সিয়াল এক্স না থাকে, এগুলো হচ্ছে বচন আপেক্ষক, এবং এই বচন আপেক্ষক কখনো সত্য মিথ্যা হতে পারে না। যখন এক্স এইচ এক্স দেবো, এক্সিস্টেন্সিয়াল এক্স এইচ এক্স দেবো বা ইউনিভার্সাল এক্স এইচ এক্স দেবো, তখন সেটা বচন হবে, তখন সেটা সত্য মিথ্যা হতে পারে। বুঝতে পারছো? হ্যাঁ বলো বলো। না আর এক্স দেবো? এই রাম হয় মননশীল, আর এক্স হবে? রাম কি হবে? রাম হয় মরণশীল, তাহলে রাম ইজ মর্টাল, তাহলে কি দিলাম? এম আর। এটা কিন্তু একটা বচন, এটা কিন্তু একটা বচন। কেন না এটা নির্দিষ্ট ব্যক্তির সম্পর্কে আমি একটা বিধেয় বলেছি। কি বলছি বুঝতে পেরেছো? কিন্তু এই এক্সটা কি এক্স, যখন তুমি শুধু এইচ শুধু এম এক্স লিখছো, তখন এই এক্সটা কাকে বোঝাচ্ছে? কজন এক্সকে? এই এক্সটা না, সবাইকে নয়, সবাইকে নয়। এই এক্সটা যে কোনো এক্স, কিন্তু সেই যে কোনো এক্সটা কি সবাই যে কোনো, না কোনো কোনো যে কোনো, সেটা কি আমি জানি? যে কোনো মানে হচ্ছে যে কেউ, ঠিক আছে, কিন্তু সেই যে কেউটা সবাইও হতে পারে, আবার কেউ কেউ হতে পারে, কোনো কোনো ব্যক্তি হতে পারে। কি বলছো বুঝতে পারছো? এই যেটা আমি বলছিলাম যে যতক্ষণ না আমি এর আগে এক্স বোঝাচ্ছি, তখন সেটা এটা এম এক্স, তার মানে এই এক্সটা বোঝাচ্ছে ব্যক্তি গ্রাহক, অর্থাৎ এক একটা যে কোনো ইন্ডিভিজুয়ালকে। যে কোনো ইন্ডিভিজুয়াল মানে সে রাম শ্যাম যদু মধু যে কেউ হতে পারে, কিন্তু সেই রাম শ্যাম যদু মধু যে পৃথিবীর সবাই, অর্থাৎ রাম শ্যাম যদু মেদু মিলে সব মানুষ, না কোনো কোনো মানুষ, সেটা আমাকে বোঝাবে কে না এই ইউনিভার্সাল এক্স অথবা এক্সিস্টেন্সিয়াল এক্স। অর্থাৎ এই ইউনিভার্সাল এক্স আর এক্সিস্টেন্সিয়াল এক্স ছাড়া এই এম এক্স বা এইচ এক্স এর কোনো দাম নেই, এরা শুধু বচন আপেক্ষক। বুঝতে পারছো? তাহলে তার আগে যখন আমি এক্স, হ্যাঁ বলো। হ্যাঁ, এম আর হচ্ছে বচন, এম বি হচ্ছে বচন, এম এ হচ্ছে বচন। কেন না এই এ বি আর কার জন্য ব্যবহার হয়? ইন্ডিভিজুয়াল কনস্ট্যান্টের জন্য, ব্যক্তি ধ্রুবক নির্দিষ্ট ব্যক্তি গ্রাহক, অর্থাৎ একজন ব্যক্তি সম্পর্কে আমি বলছি কথাটা। আর এই এক্সটা ব্যবহার কার জন্য? অনির্দিষ্ট ব্যক্তি গ্রাহক, অর্থাৎ এই এক্স কাকে বোঝাচ্ছে আমি জানি না। যখন আমি বললাম এটা সবাইকে বোঝাচ্ছে, তখন এটা একটা বচনে পরিণত হলো, তার আগে পর্যন্ত এটা বচন আপেক্ষ। বুঝতে পারছি? তাহলে এইটা মাথায় রাখতে হবে। তাহলে এক্স এইচ এক্স হচ্ছে বচন, আর শুধু এইচ এক্স শুধু এম এক্স এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে বচন আপেক্ষক, আর এগুলো হচ্ছে বচন, এগুলো হচ্ছে বচন। ওকে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমাদের থাক, ঠিক আছে? এই পর্যন্ত আমাদের থাক, তোমরা এই পর্যন্তই আমরা করে রাখি। তাহলে আমরা শিখলাম কি? অল থিংস আর মর্টাল হলে কিভাবে সিম্বলাইজ করতে হবে আমি দেখালাম, আর সাম থিংস আর যদি আমি ধরি বলি ওয়াইজ, তাহলে কিভাবে সিম্বলাইজ করতে হবে সেটাও আমি কিন্তু দেখালাম। তো দেখতে বুঝতে পেরেছো তো? হ্যাঁ, ওকে। তাহলে আমি একটা কাজ তোমাদের এইবার দেবো, সেটা হচ্ছে আমি কয়েকটা সিম্বলাইজেশন তোমাদেরকে পাঠিয়ে দেবো, শুধু এই সিঙ্গেল বচন, দুটো বচন না, সিঙ্গেল, এই সিঙ্গেল বচনে কি সিম্বলাইজেশন হবে সেগুলো আমাকে একটুখানি করে তাহলে তোমরা দেখাবে। ওকে, ঠিক আছে? হ্যাঁ বলো।
হুম 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 90 রুলসের যেটা লাস্ট একদম, সেটা দাঁড়াও বলছি কোন পেজ নাম্বার, দাঁড়াও বলছি পেজ নাম্বারটা বলি। এটা হচ্ছে 416 আর 17, 416 17 পেজে যেগুলো, আর আমি যেগুলো তোমাদেরকে 416 17 পেজ দেইনি, আর তোমাদের সিম্বলাইজেশন গুলো দেইনি, সিম্বলাইজেশন গুলো ইংলিশের যেগুলো দিয়েছি ওগুলো দিয়েছিলাম নাকি তোমাদেরকে? ওগুলো বুঝতে পারছো না? ঠিক আছে, তাহলে 416 17 তোমাদের দেইনি। হ্যাঁ 416 17 দেইনি। ও হো হো, তাহলে 416 17টা দিয়ে দিচ্ছি, 416 17টা দিয়ে দিচ্ছি। সিম্বলাইজেশনের সাথে তো 417 পেজ থাকা উচিত। ওই তিনটে অবশ্য আমি করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আমি 416 17 পেজ আজকে দিচ্ছি, আর 3-4টে এই কোয়ান্টিফিকেশনের সিম্বলাইজেশন আমি বলে দিচ্ছি, সেগুলো তাহলে একটুখানি করে আমাকে পাঠাবে। ওকে, অবৈধতা যেন দিলাম যেন আগের দিন, নাকি বলে আর দেওয়া হচ্ছে না, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি এই তিনটেই আজকে দিয়ে দিচ্ছি, অবৈধতাটাও দিয়ে দিচ্ছি, এই সিম্বলাইজেশনটাও সিম্বলাইজেশন বলছি, ওই 417 পেজ দিয়ে দিচ্ছি, আর এটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, চলো তাহলে এই পর্যন্ত আজকে থাকলো। হোল্ড করো একটু।